নমস্কার বন্ধুরা, বিভা বসুর আলো পৃথিবীতে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, অথবা ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছেন। এই যে ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছি আমরা প্রত্যেকেই নিজের নিজের মতো করে এই মহামারীর বিরুদ্ধে, এই পৃথিবীব্যাপী মানব সভ্যতার ধ্বংসাত্মক এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা নতুন নতুন কৌশল আবিষ্কার করছি বাঁচার। কারণ যতক্ষণ না আমরা তার ওষুধ আবিষ্কার করতে পারছি, তার বিরুদ্ধে যুদ্ধাস্ত্র আবিষ্কার করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই গৃহবন্দী হয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। এটা হচ্ছে একটা চরম সত্য কথা। কিন্তু এই যে চরম সত্য কথা হোক আর যাই হোক, আমরা তো মানুষ, আমাদের তো মানুষের সাথে খানিকটা হলেও মিশতে হয়। যাই হোক, সামাজিক মাধ্যম আমাদের খানিকটা হলেও রিলিফ দিয়েছে। ফোন আছে আমাদের, নানা রকমের মিডিয়াগুলো রয়েছে। এর মধ্যে আর একটা বড় অস্ত্র রয়েছে, বিশেষত আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত, শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত, তাদের। এই যেমন আমার বিষণ্ণতা কাটাতে, জীবনের এই একঘেয়েমি কাটাতে আমি আমার একজন খুব প্রিয় মানুষের কাছে, প্রিয় ব্যক্তির কাছে ফিরে এসেছি। এই যে তাকে কিভাবে বলবো, তাকে আমার কোন ভালো লাগার থেকে ডাকবো? প্রিয় কবি বলবো তাকে, প্রিয় প্রাবন্ধিক বলবো, প্রিয় ঔপন্যাসিক বলবো, প্রিয় সম্পাদক বলবো, কি বলবো তাকে? এটা একটা বড় সমস্যার ব্যাপার। তার প্রধান শিল্প নৈপুণ্য কোন দিকে, এটা নির্ণয় করা খুব কঠিন ব্যাপার। বিশেষত আমরা যারা তাকে গভীরভাবে অনুধ্যান করার চেষ্টা করেছি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি খুব সংক্ষেপে, একদমই প্রাথমিক কিছু তথ্য দিয়ে একজন মানুষের বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি অবদান সম্পর্কে আপনাদের সচেতন করে দিতে চাইছি, সচেতন করে দিতে চাইব। আমরা যেহেতু ইতিহাস মিশ্রিত জাতি, যেহেতু নিজের অতীতকে মনে রাখার, ধরে রাখার কোনো দায় আমাদের নেই, ফলে অনেক সম্পদ, অনেক বড় বড় মানুষের কীর্তি আমাদের সামনে থেকে হারিয়ে গেছে। এরকম আরেকজন বড় মানুষ, তিনিও হয়তো আস্তে আস্তে কালের গর্ভে হারিয়ে যাবেন। কিছু উৎসাহী মানুষ, পণ্ডিত মানুষের বাইরে হয়তো তার চর্চা আর থাকবেই না। স্কুল কলেজে হয়তো পড়ানো হবে, হয়তো পড়ানো হবে না, কারণ আমাদের চরিত্র, আমাদের বিস্মৃতি। রবীন্দ্রনাথের পরে যে মানুষটিকে
আমার একজন সার্বভৌম লেখক বলে মনে হয় তিনি বুদ্ধদেব বসু। তার লেখালেখি সম্পর্কে আমার প্রথম অভিজ্ঞতা শুরু হয় বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে। তার আগে তার সম্বন্ধে প্রায় কিছুই আমি জানতাম না। আমাদের সময় এইরকম ছিল, আর এখন কেমন হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমি সাধারণ মানুষের কথা বলছি। আমি বলছি যারা সময় পান না, সুযোগ পান না গভীরভাবে চর্চা করার, তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা বুদ্ধদেব বসুকে পড়ুন। কবি বুদ্ধদেব বসু আমাকে হয়তো সে অর্থে টানে না যে অর্থে প্রাবন্ধিক বুদ্ধদেব বসু আমাকে টানে। এক কথায় বলা যায় আমার গদ্য চর্চা অনেকখানি শিক্ষিত হয়েছে, দীক্ষিত হয়েছে বুদ্ধদেব বসুর গদ্যের উপরে, গদ্য পাঠ করে করে। আমি বুদ্ধদেব বসুর কাছ থেকে শিখি গদ্য কী করে লিখতে হয়, কী করে ভাবতে হয়। এই একটা মানুষ সারা জীবন যিনি সাহিত্য চর্চা করে গেছেন, সারা জীবন, প্রায় সারা জীবন, ছোটবেলায় জন্মের পরপরই মাকে হারিয়েছেন, বাবাকে দূরে সরে যেতে দেখেছেন, বড় হয়েছেন দিদিমা দাদুর কাছে। এই সব কিছুর মধ্যে তার প্রাণের সহচর হয়ে থেকেছে সাহিত্য চর্চা। এরকম একজন মেধাবী মানুষ বাংলা ভাষা ও সাহিত্য পেয়েছিল বলে রবীন্দ্রনাথের প্রয়াণের পরেও সে দিশাহীন হয়নি। আমরা জানি 1923 খ্রিস্টাব্দে কল্লোল পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে বাংলার আধুনিকতার জয়যাত্রা শুরু হয়। এক্ষেত্রে আমি সাহিত্যিক আধুনিকতার কথা বলছি, ঐতিহাসিক আধুনিকতার কথা বলছি না। বলা হয় বিশ্ব সাহিত্যে আধুনিকতা এসেছিল বোদলেয়ারের হাত ধরে। প্রায় 64 বছর পরে বাংলা ভাষায় আধুনিকতার আমদানি হয়, 64 বছর পরে। আর সেটা এসেছিল মূলত কল্লোল পত্রিকার হাত ধরে। গোকুলচন্দ্র নাগ এবং দীনেশ রঞ্জন দাশের সম্পাদনায় কল্লোল পত্রিকা প্রকাশিত হয়। কল্লোল পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা ভাষায় আধুনিক সাহিত্যের জয়ধ্বজা উত্তোলিত হয়। আমরা জানি এর আগে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে ফুলে ফলে পরিপূর্ণ করে তুলেছেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ আমাদের সামনে এক অদ্ভুত জগৎ নিয়ে এসেছে। সেই জগৎ আমাদেরকে দুমড়ে মুচড়ে দিয়েছে। এই যে বিশ্বযুদ্ধোত্তর পৃথিবী, এই পৃথিবীর জীবনবোধ, ভাবনা চিন্তা, তার চলন, তার ঠাটবাট, তার কথা এবং কথাহীনতা,
তার নৃশংসতা এক ভয়াবহ আকার ধারণ করে। এরকম একটা পরিস্থিতিতে রাবীন্দ্রিক ভাষাবিশ্ব যে অনুপযুক্ত হয়ে পড়ে, এটা কিন্তু নতুন কালের লেখকেরা বুঝেছিলেন। রাবীন্দ্রিক কাব্যভাষা থেকে যে বেরিয়ে আসা দরকার, সেটাও তারা বুঝতে পেরেছিলেন। কিন্তু এর বাইরেও আরও একটা জিনিস প্রধান হয়ে উঠেছিল, সেটা হচ্ছে আত্মপরিচয় ঘোষণার তাগিদ। কিন্তু রবীন্দ্রনাথের মতো এইরকম একটা মহীরুহ সামনে থাকলে শিশু গাছপালাদের বেড়ে ওঠা খুব কষ্টের, খুব যন্ত্রণার। এই জায়গা থেকে শুরু করে রবীন্দ্রনাথকে বুকে নিয়েই তারা শুরু করেছিলেন এক প্রকার ছদ্ম রবীন্দ্র বিরোধিতা। এই বিরোধিতার, এই কর্মকাণ্ডের প্রকাশ হতো যে পত্রিকাকে কেন্দ্র করে, যে পত্রিকা হয়ে উঠেছিল আধুনিক চিন্তা চেতনার, আধুনিক কবি সাহিত্যিকদের মুখপত্র, সেটা হচ্ছে কল্লোল। কল্লোল মূলত ছিল গদ্যকারদের পত্রিকা, কিন্তু কবিতা সেখানে আশ্রয় পেত। যেমন সেখানে ঢাকার বুদ্ধদেব বসুরা প্রশ্রয় পেয়েছিলেন। ফলে কল্লোলদের একটা ঘাঁটি বলা যায় গড়ে উঠেছিল ঢাকাতে। রমনার যে বাড়ি ছিল বুদ্ধদেবদের, সেখানে আধুনিকতা ছড়িয়ে পড়েছিল। বুদ্ধদেব বসুকে আমার এতটা গুরুত্বপূর্ণ শুধু এ কারণেই মনে হয় না যে তিনি একজন ভালো লেখক। লেখার প্রতি, বিশেষ করে কবিতার প্রতি তার যে মমত্ব, সেটা আজ আমাদের বাঙালিদের কাছে একটা ক্লাসিক মর্যাদা পেয়ে গেছে। কবিতাকে নিয়ে, শুধু কবিতাকে নিয়ে যে কত বড় কাজ করা যায়, বুদ্ধদেবের আগে বাঙালিরা সেটা ভাবতে পারত না। কবিতাকে ভালোবেসে আধুনিকতার পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি ঢাকার জীবন ছেড়ে সেই একটা ব্রাইট, উজ্জ্বল একটা ছাত্র, সে চলে এসেছিল কলকাতার অনিশ্চিত জীবনের মধ্যে। তিনি খুব অল্প সময় চাকরি করেছেন, তার বেশিরভাগ সময় কেটেছে কিন্তু একেবারে রবীন্দ্রনাথেরই মতো সাহিত্যিক হিসেবে। বাংলা ভাষায় প্রফেশনাল সাহিত্যিক বলতে যা বোঝায়, তার বোধহয় প্রথম উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিতীয় উদাহরণ বুদ্ধদেব বসু। জীবনে বহুবার রিস্ক নিয়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন নতুন নতুন কাজে। এবং বুদ্ধদেব বসুর আর একটা বড় গুণ, তিনি খুব দ্রুত মানুষের সঙ্গে মিশতে পারতেন। তার বন্ধু মহল দেখলে আমরা বুঝতে পারব যে কোন পর্যায়ের ছিল তার বন্ধুত্বের প্রেরণা। বন্ধু হিসেবে যাদেরকে কাছে টেনেছেন, চেষ্টা করেছেন তাদের কাছে ধরে রাখার। অজিত দত্ত, বিখ্যাত কবি অজিত দত্ত, তার প্রাণের বন্ধু, তার ছোটবেলার বন্ধু।
তাকেও তিনি কলকাতায় নিয়ে এসেছেন, নিজের কাছে রেখেছেন, একই জায়গায় থাকতে চেষ্টা করেছেন যতটা কাছে থাকা যায়। বন্ধুত্বের পরিবেশ, বন্ধু হয়ে ওঠার যে ক্ষমতা তার মধ্যে ছিল। সেসব যাক, আমাদের যেটা বলার, যেটা মূল আমার আজকের দেখানোর বিষয় আপনাদেরকে, সেটা হচ্ছে আধুনিকতা প্রায় 64-65 বছর পরে বাংলা ভাষা ও সাহিত্যে প্রবেশ করলো, বলা যায় ভারতীয় সাহিত্যে প্রবেশ করলো। কল্লোল পত্রিকা তাকে ধারণ করলো বুকে, আন্দোলন শুরু হলো, আধুনিকদের জয়যাত্রা শুরু হলো। রবীন্দ্রনাথকে বুকে নিয়ে তারা রবীন্দ্র বিরোধিতা শুরু করে। আমি আগেই বলেছি যে এই রবীন্দ্র বিরোধিতা আসলে ছদ্ম বিরোধিতা। জেনারেশন গ্যাপ বলে আমরা যদি কিছু বুঝি, আমার মনে হয় সেরকমই একটা কোনো ব্যাপার। বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর হতাশা, দৈন্য, নানা রকমের অসামাজিক কর্মকাণ্ডের বাইরে দাঁড়িয়ে আমরা দেখতে পারি যে রাবেন্দ্রিক ভাষা বিশ্ব থেকে না বেরিয়ে এলে কবিতা, বিশেষত রবীন্দ্রনাথের পরে বাংলা কবিতা হারিয়ে যাবে। বুদ্ধদেব বসুকে আমরা আধুনিকতার প্রথম পুরোহিত যদি নাও বলি, তাকে প্রধান পুরোহিত বলাই যায়। আমার মনে হয় সেটাই যথার্থ। কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে আধুনিকতা শুরু হচ্ছে ঠিকই, কিন্তু আমরা যারা সাহিত্যের ছাত্র বা আমরা যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, বাংলা সাহিত্য নিয়ে, বাংলা কবিতার ইতিহাস নিয়ে, তারা আমরা জানি কয়েক বছরের মধ্যেই আধুনিকতার হ্রাস বা আধুনিকতার অভিভাবকত্ব চলে আসে বুদ্ধদেব বসুর হাতে বা তার কবিতা পত্রিকার হাতে। এই কবিতা পত্রিকাকে ঘিরে বাংলা ভাষায় একটা দারুণ উন্মাদনা শুরু হয়। রবীন্দ্রনাথের পরেও যে কবিতা লেখা যেতে পারে সেটা বুদ্ধদেব আমাদের শিখিয়েছিলেন। আমি আগে বলেছি, বুদ্ধদেব বসুর প্রবন্ধ, তার সাহিত্য, তার উপন্যাস, তার চিন্তা ভাবনা, মহাভারত নিয়ে তার যে অসামান্য গ্রন্থটি রয়েছে, মহাভারতের কথা, সেটা বা তার যে কোনো প্রবন্ধের বই পড়লে পরে বোঝা যায় তার জ্ঞানের গভীরতা, ব্যাপকতা। তার কবিতার মধ্যে রোমান্টিক মনের যে পরিচয় পাওয়া যায়, সেই রোমান্টিকতা রবীন্দ্রনাথ থেকেও যেন অন্য কোনো রোমান্টিকতার জগতে আমাদের নিয়ে যায়। আমি আপনাদের সাথে আজকে বুদ্ধদেব বসু নিয়ে এই যে আলোচনাটা করছি, তার প্রধান কারণ আপনাদের এইটুকু জানানো যে বুদ্ধদেব বসুকে পড়ুন। বাংলা কবিতাকে জানতে গেলে, বিশেষত রবীন্দ্রনাথকে যদি ঠিকঠাক করে জানতে হয়, তাহলে বুদ্ধদেব বসুকে জানতে হবে। বুদ্ধদেব বসুকে জানতে পারলে আমরা আমাদের সাহিত্যের দিকে যে অভিযাত্রা, বাংলা সাহিত্যকে ছোঁয়ার যে প্রচেষ্টা, তার কাছে পৌঁছানো অনেক সহজ হবে। অতএব বন্ধুদের আমি অনুরোধ করব যে আপনারা বুদ্ধদেব বসুকে পড়ুন। আর অবশ্যই যেটা করতে ভুলবেন না, সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব বাটন আছে, সদস্যতা বাটন আছে, মনে করে বাটনটা টিপে দেবেন যদি আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বা এতদিনেও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আজকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ
আপনাদের এই সদস্যতা, আপনাদের লাইক, আপনাদের মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে আরও বেশি করে কাজ করার, বাংলা সাহিত্য শিল্প বিষয়ে আরও বেশি ভাবনা চিন্তা করার। আমি বিশ্বাস করি আপনারা সেটা করবেন। আমি আজকে আপনাদের বুদ্ধদেব বসুর চিল্কায় সকাল এই কবিতাটা পড়ে শোনাবো। কবিতাটা নতুন পাতা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর। যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান, দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারিদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস শিরছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর, সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল। তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম, কেমন করে বলি। বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। বুদ্ধদেব বসুকে নিয়ে আলোচনা শুরু করলে শেষ হওয়া মুশকিল। কত কিছু বলা হলো না, কত কিছু বাকি থেকে গেল। আমার এই আজকের ভিডিওটি বুদ্ধদেব বসু সম্পর্কে কোনো তথ্যচিত্র নয়। আমার শুধু এটুকুই কাজ, আমার একজন প্রিয় মানুষ, আমার একজন প্রিয় লেখক, আমার একজন প্রিয় দার্শনিক, তার কথা আপনাদের সামনে তুলে ধরা। আমি আশা করব আপনারা বুদ্ধদেব বসুকে বেশি বেশি করে পড়বেন, তাকে জানার চেষ্টা করবেন। দেখবেন বাংলা কবিতার কাছে আসা, আধুনিক এবং অধুনান্তিক যে ভাষা বিশ্ব, তাকে বোঝার যে পরম্পরা, সেটা অনেক সহজ হবে। ভালো থাকবেন।